সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বড় বড় নেতারা শেখ হাসিনার পতনের পর যারা নিজেদেরকে বড় বড় সমন্বয়ক হিসেবে দাবি করে আসছেন, গণমাধ্যমে, টক শোতে, তারপরে বিভিন্ন স্থানে বিভিন্ন আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছেন, তারা এখন তোপের মুখে পড়ছেন। হয়তো কিছুদিন পরে তাদের গায়ের উপর মারধরও পড়তে পারে। ঠিক এমন দৃশ্যই ধীরে ধীরে ফুটে উঠছে বাংলাদেশের মানুষের সামনে। এই কথাটি বলার অনেকগুলো কারণ রয়েছে, তবে এটা এখন স্পষ্ট যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, শীর্ষ নেতারা এখন রাজনৈতিক মাঠে প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলছেন। ঠিক জুলাইয়ে, আগস্টে যেভাবে যাদের কাঁধে কাঁধ মিলিয়ে তারা আন্দোলন করেছেন, যাদের সঙ্গে তাদের আহ্বানে, তাদের জন্য, তাদের নেতৃত্বে যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা তাদের জন্য এক অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, শেখ হাসিনার সব ধরনের পুলিশ, সব ধরনের বাহিনী গুলির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, ঠিক তারাই এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মুখোমুখি দাঁড়াচ্ছে। এমন চিত্র বাংলাদেশের মানুষের সামনে এখন দৃশ্যমান। এটা সুখকর কিনা, এটা দুঃখের কিনা, সেটা বাংলাদেশের মানুষই সিদ্ধান্ত নিবে। তবে এই দৃশ্যগুলো ধীরে ধীরে বাংলাদেশের মানুষের সামনে ফুটে উঠছে, অন্তত রাজনৈতিক মাঠে বিভিন্ন আন্দোলনে এটা দেখা যাচ্ছে। সর্বশেষ যে ঘটনাটি ঘটে গেল, যে এই ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর অধ্যাপক মামুনের কাছে গিয়ে তারা যে এক ধরনের হেনস্থার শিকার হয়েছেন বা অশোভন আচরণের শিকার হয়েছেন দাবি করে তারা যে আন্দোলনটি করেছেন, সায়েন্স ল্যাব মোড় থেকে ঢাকা শহরের বিভিন্ন স্থানে তারা অবরোধ করেছেন। এরপর তারা ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে যে রওনা দিয়েছেন, তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ থেকে স্পষ্টভাবেই বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন এই উস্কানিতে, এই ফাঁদে যেন কোনোভাবে পা না দেন। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ঘোষণা, এই কথা কিন্তু কেউই শুনেনি। বলা হচ্ছে যে এই যে প্রতিরোধ গড়ে তোলা বা ঢাকা কলেজ থেকে শুরু করে 7 কলেজের যে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে যে রওনা দিয়েছেন, তাদেরকে ঠেকাতে মূলত নেতৃত্ব দিয়েছেন শিবিরের নেতাকর্মীরা, এরকম একটা গুজব উঠে আসছে। অর্থাৎ এখান থেকে একটা বটম লাইন তৈরি করা যায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের কথা এখন শুনছেন না এই তাদের সঙ্গে একসময় শেখ হাসিনার পতনের আন্দোলন করা এই শিবিরের নেতাকর্মীরা। একই সঙ্গে বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের যে যোদ্ধারা একসময় তাদের নেতৃত্বে আন্দোলন করেছেন, তারাই এখন তাদের কথা শুনছেন না। এই ঘটনাকে ঘিরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, মোটামুটি একটা বড় ধরনের সংঘর্ষের রূপ নিতে লেগেছিল প্রায়। মাঝখানে যদি পুলিশ না থাকতো, এখানে পুলিশের ভূমিকাটাও প্রশ্নবিদ্ধ, সেটা নিয়েও আমি কথা বলবো। তবে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা লেগেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই তাদের ফেসবুক পেজে যে ঘোষণাটি দিয়েছে সেটা অমান্য। একই সঙ্গে হাসনাত আব্দুল্লাহ অলমোস্ট সেখানে তার গায়ের উপর কিছু মারধর পড়াটাই বাকি ছিল, বাকি সবই সেখানে হয়ে গেছে। যে নীলক্ষেতের যে মোড়, নিউ মার্কেটের সামনে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধাওয়া দিতে দিতে সেখান পর্যন্ত চলে যায়, আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা বা অন্যান্য 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের নিয়ে এই দিকটাতে অবস্থান করছিল। সেখানে গিয়ে হাসনাত আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেন। তিনি একটা ভালো চেষ্টাই চালিয়েছেন, আমি বলবো যে অন্তত সংঘর্ষ বন্ধ করার, প্রতিরোধ করার জন্য তিনি ভালো চেষ্টাই চালিয়েছেন। কিন্তু প্রথম দিকে তিনি এক ধরনের মানব ঢাল তৈরি করে সংঘর্ষটি ঠেকানোর চেষ্টা করলেও পরবর্তীতে তাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগানে একদম প্রকম্পিত হতে থাকে নীলক্ষেতের ওই এলাকা। এক সময় পেছন থেকে তাকে মারার জন্য উদ্যত হয় বেশ কয়েকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং তাকে নানান ধরনের গালিগালাজ, বালের নেতা, তারপরে আরো কি কি ওইটা সেটা, যেসব গালিগালাজ একেবারে বলার মতো না, সেই সব গালিগালাজ তাকে করেছে। শেষ পর্যন্ত অপমান, অপদস্থ হয়ে সেখান থেকে বিদায় নিতে হয়েছে হাসনাত আব্দুল্লাহকে। একই সঙ্গে আরো একটা বিষয় খুবই লক্ষণীয়, যে হাসনাত আব্দুল্লাহ যখন তাদেরকে নিবৃত্ত করে তিনি ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে বোঝানোর জন্য যাচ্ছেন,
সেখানে সামনে গিয়ে তিনি কাঁদানে গ্যাসের কারণে হচ্ছে তার নাক চোখ মুখ বন্ধ হয়ে যাচ্ছে, তিনি বারবার কাশি দিচ্ছিলেন, কিন্তু সে সময় তার সঙ্গে কিন্তু একজন বা দুইজনের বেশি ছিলেন না। অর্থাৎ ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এতগুলো শিক্ষার্থীর মধ্যে তার সঙ্গে থাকার মতো মানুষ বেশি দেখা যায়নি। ঠিক তাকে যখন অনেকেই মারতে আসছিল, তাকে যখন গালিগালাজ করছিল, তার দিকে যখন লাঠি নিয়ে এগিয়ে আসছিল, পেছন থেকে যখন লাঠি নিয়ে কয়েকজন এগিয়ে আসছিল, তাকে গুটি কয়েক সর্বোচ্চ 15 জন 20 জন ধরে টরে কোনো রকমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসে। সেই সময়ও তিনি সবাইকে বলছিলেন, সবাই ক্যাম্পাসে চলো, সবাই হলে চলো, সব ওদেরকে কি আমরা মারবো নাকি, এরকম যখন বলছিলেন, একেবারে কেউই তার কথা শুনেনি। অর্থাৎ এই হাসনাত আব্দুল্লাহ, আমি এখানে শুধু হাসনাত আব্দুল্লাহকে একটা সিম্বল হিসেবে দেখছি। তিনি তো হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখন মানে সর্বোচ্চ নেতা, কারণ তিনি আহ্বায়ক। তার কথা যেহেতু অমান্য করেছেন এই শিক্ষার্থীরা, তারা আবার হচ্ছে একসময় তাদের নেতৃত্বে আন্দোলন করেছেন, শেখ হাসিনার পতন ঘটিয়েছেন, কোটার আন্দোলন করেছেন, তারা গুলির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, ঠিক তারাই এখন হাসনাত আব্দুল্লাহর নেতৃত্ব মানছেন না। তিনি বারবার ক্যাম্পাসে যেতে বলা সত্ত্বেও তাকে, হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে বুয়া বুয়া এবং চাটুকার, তারপরে আরো নানান ধরনের একেবারে মানে এমন নিকৃষ্ট ভাষায় তাকে বলা হচ্ছিল, যেটা আসলে মানে এই সব কথাবার্তা দেখে মনে হচ্ছিল স্পষ্টত যে হচ্ছে হাসনাত আব্দুল্লাহর আর কোনো গ্রহণযোগ্যতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তত নেই। তাকে 15-20 জন ধরে টরে কোনো রকমে ক্যাম্পাসে নিয়ে গেছেন, চিল্লাতে চিল্লাতে গলা ভেঙে গেছে, তারপরেও হচ্ছে হাসনাত আব্দুল্লাহ অন্তত 5 জনকে ক্যাম্পাসে নিয়ে ফিরে যেতে পারেননি। সারাটা রাত প্রায় হচ্ছে সেখানে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই অবস্থানের প্রয়োজন ছিল কিনা, এই অবস্থানের দরকার ছিল কিনা, সেটা ভিন্ন আলাপ। শেষ পর্যন্ত আমাদেরকে দেখতে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে ইডেন কলেজের শিক্ষার্থীরা জুতা পর্যন্ত দেখিয়েছেন। এখানে একজন শিক্ষার্থীর একটা বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ, যিনি ইডেন কলেজের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নীলক্ষেত এলাকা ছেড়ে বিশ্ববিদ্যালয় এলাকায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ওই শিক্ষার্থী, মানে ইডেন কলেজের শিক্ষার্থীরা। তারা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইডেন শিক্ষার্থীদের ভাই বোন সম্পর্ক, তারা কেন লাঠি হাতে বোনদের উপর আক্রমণ করবে এবং তার পেছন থেকে কারা উস্কানি দিচ্ছে। আমরা তো কিছুদিন আগেও একসঙ্গে কোটা আন্দোলন করেছি। এখানে ইডেন কলেজের শামসুন নাহার হলের ইডেন কলেজের একটি হলের শামসুন নাহার নামের একজন শিক্ষার্থী বলেন যে কিছুদিন আগেও আমরা একসঙ্গে কোটা আন্দোলন করেছি, তারাও আমাদের ভাই শিক্ষার্থীরা। তারা বলছেন ঢাকা কলেজের গুলাও, তারপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুলো, আসলেই তো তারা সবাই মিলেই তো শেখ হাসিনার পতন ঘটিয়েছে, কিন্তু তারা কেন লাঠি হাতে আমাদের মারতে এসেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কেন আমাদের কেমন ভাই? 7 কলেজের শিক্ষার্থীরা তো একটা যৌক্তিক আন্দোলন করছে, ঢাবির শিক্ষার্থীদের তো উচিত ছিল আমাদের পাশে থাকা, কিন্তু তারা উল্টো আমাদের ভাইদের উপর হামলা করেছে। হামলার পেছনে নিশ্চয়ই তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে, প্রশাসন খুঁজে বের করে ব্যবস্থা নিতে হবে। হাসনাত আব্দুল্লাহ যখন সেখান থেকে অপদস্থ হয়ে ক্যাম্পাসের দিকে ফিরে যাচ্ছেন, কয়েকটি মিডিয়া তাকে জিজ্ঞাসা করার চেষ্টা করছিলেন যে ভাই কিছু বলেন ওইটা সেটা, তখন তিনি বলছিলেন ছাত্রলীগ খুব খুশি হবে, তখন পাশ থেকে একজন বলছিলেন ছাত্র দল খুশি হবে। অর্থাৎ এই যে ট্যাগিং, মানে এখানে আমরা দেখলাম ঢাকা কলেজের অর্থাৎ 7 কলেজের শিক্ষার্থীরা কেন আন্দোলন করছেন? তারা একটা হচ্ছে মানে নিরপেক্ষ একটা বিশ্ববিদ্যালয় চাচ্ছে, যার কারণে হচ্ছে তারা হচ্ছে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশির কাছে গেলেন, তারা দাবি করছেন সেখানে তাদেরকে অপমান করা হয়েছে, তাদের সঙ্গে অশোভন আচরণ করা হয়েছে, তার জন্য তারা হচ্ছে ওই শিক্ষকের পদত্যাগ চেয়ে তারা আন্দোলন করছেন। আচ্ছা, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই প্রভিসি বা উপাচার্যকে যদি 7 কলেজের দায়িত্ব দেওয়া হয়, এই শিক্ষকটা যতটা না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার চেয়ে এদের অভিভাবক 7 কলেজের, এখন তারা তাদের অভিভাবকের কাছে যে কোনো দাবি দাওয়া করতে পারে, তাদের অভিভাবকের পদত্যাগ চাইতে পারে, যদি তারা মনে করে যে সেটা হচ্ছে তাদের মানে আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করতে পারছেন না, তারা পদত্যাগ চাইতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তো অনেকের পদত্যাগ চান, তাহলে এরা পদত্যাগ চাইলে তাদের অসুবিধাটা কোথায়? ধরেন আমি একটা মানে উদাহরণের জন্য বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধরেন একটা বিভাগকে ধরেন ঢাকা কলেজে নিয়ে আসলো, তো ওই বিভাগের শিক্ষার্থীরা কোনো কারণে কোনো দাবি দাওয়া নিয়ে কোথায় যাবে? ঢাকা কলেজেই তো আসবে, কারণ ওই বিভাগটা তো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আনে নাই, ঢাকা কলেজের শিক্ষার্থীরাও আনে নাই, সরকার এনেছে। তাহলে তারা কোথায় এসে দাবি জানাবে?
ঢাকা কলেজে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভাগটা রয়েছে সেখানে এসে তো, যদি ওই বিভাগটা ধানমন্ডিতেও থাকে তাহলে তারা ধানমন্ডিতে এসে তো দাবি জানাবে। ওই বিভাগের যদি একজন চেয়ারম্যান থাকে তারা তো তারই পদত্যাগ চাইবে, তার কাছেই আবেদন জানাবে। ঠিক একই সঙ্গে 7 কলেজের শিক্ষার্থীরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাকে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে তার যদি পদত্যাগ চান, তার কাছে যদি কোনো দাবি দেওয়া চান, তাহলে এদের অসুবিধাটা কোথায়? কেন তাদের অসুবিধা? ওই ক্যাম্পাসে তো এই 7 কলেজের শিক্ষার্থীদেরও ভাগ রয়েছে। আপনারা হয় তাদেরকে অধিভুক্ত থেকে আপনারাও আন্দোলনে নামেন যে তাদেরকে অধিভুক্ত থেকে বাদ করে দেন। তারা তো দীর্ঘদিন ধরে বলছে আমরা অধিভুক্ত থাকতে চাই না, হয়ে গেল তো শেষ। তাহলে আপনারা কেন? আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট এই আন্দোলনে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে, দেখেন, টিয়ার শেল পুরা নীলক্ষেত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে কিন্তু কোনো টিয়ার শেলের গন্ধ, টিয়ার শেলের ধোঁয়া কিন্তু দেখা যায়নি। সব টিয়ার শেল নিউ মার্কেট থেকে, নিউ মার্কেটের একদম এই যে বলাকা সিনেমা হলের পর থেকে ঢাকা কলেজের দিকে, সায়েন্স ল্যাবের দিকে সব টিয়ার শেলের ধোঁয়া দেখা গেছে। পুলিশ সব টিয়ার শেল মেরেছে ঢাকা কলেজের, অর্থাৎ সব কলেজের শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে, অর্থাৎ যারা প্রতিরোধ করতে আসছে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কোনো মানে কোনো প্রতিরোধী করেনি হচ্ছে পুলিশ। অর্থাৎ এরা তো এক ধরনের, ধরেন যে ওইদিকে ঘেরাও করতে যাচ্ছে বা একটা আন্দোলন নিয়ে যাচ্ছে, পুলিশ তাদেরকে হয় থামিয়ে দিতে পারতো, না এদেরকে এদিকে ফিরাই দিতে পারতো। কিন্তু ওরা যখন উস্কানি দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তখন তো এরাও হচ্ছে উগ্র বা আরো উত্তেজিত। তারা তো এমনি উত্তেজিত, তারা বিকাল থেকে আন্দোলন করছে, তারা উত্তেজিত হয়ে তো আরো ওইখানে আরো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে। পুলিশ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে একটা টিয়ার শেলও মারেনি। কোনো না কোনো ভাবে পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেও রক্ষা করেছেন, কিন্তু পক্ষান্তরে বিপক্ষে যারা ছিল 7 কলেজের শিক্ষার্থীদের উপর গুলি, টিয়ার শেল, কাঁদানে গ্যাস বা অন্যান্য যত ধরনের প্রতিহত করার মতো যত যা কিছু দরকার পুলিশ এদের উপরেই করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর করেন। ঠিক একই দিন দুপুরে আমরা দেখেছি যখন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা যখন তাদের দাবি নেওয়া হচ্ছে মাঠে নেমেছে, পুলিশ তাদের উপর এই গরম পানি নিক্ষেপ করেছে, টিয়ার শেল নিক্ষেপ করেছে, শিক্ষকদেরকে আমরা রাস্তায় লুটিয়ে পড়তে দেখেছি। ঠিক এই ঘটনাগুলো ঘটছে। অর্থাৎ একই সঙ্গে আমরা এটাও দেখছি শেখ হাসিনা সরকার আমলে এই ঘটনাগুলো অহরহ ঘটছে। কোনো কেউ হচ্ছে সামান্য দাবি নিয়ে মাঠে নামলে পুলিশ তীব্র আক্রমণ চালাতো, ঠিক এখনো একইভাবে পুলিশ কিন্তু কোনো না কোনো ভাবে তাদেরকে বুঝিয়ে মাঠ থেকে সরাতে পারছে না, তাদেরকে উপর আক্রমণ চালাতে হচ্ছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ অর্থাৎ 7 কলেজের সঙ্গে যে ধাওয়া পাল্টা ধাওয়া অর্থাৎ সংঘর্ষটা দেখা গেল, এখানে কিন্তু পুলিশ নিরপেক্ষ থাকতে পারেনি। পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এক ধরনের সেফ গার্ড হিসেবে কাজ করেছে, পক্ষান্তরে ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। এটা কিন্তু এখানে স্পষ্টত প্রমাণ হয়েছে। এই যে সব মিলিয়ে সব ঘুরে ফিরে যে কথা, আসলে হাসনাত আব্দুল্লাহ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রাজপথে প্রাসঙ্গিকতা হারাচ্ছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মধ্যে যে সংঘর্ষ, অর্থাৎ 7 কলেজের সঙ্গে যে সংঘর্ষটা হয়েছে, এই সংঘর্ষের ফলে আগামীতে এদের মধ্যে ঐক্য কিন্তু সহজে দেখা যাবে না। এরা যদি আবারও কোনো আন্দোলনে একসঙ্গে নামতে চায়, এরা নামলে ওরা সায় দিবে না, ওরা নামলে এরা সায় দিবে না, এটা কিন্তু এখানে এক ধরনের বিভাজন তৈরি হচ্ছে। একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাসনাত আব্দুল্লাহ এসেও যেহেতু এটা নিবৃত করতে পারেনি, এখানে এটাও স্পষ্ট যে তাদের আসলে আর তেমন কোনো গ্রহণযোগ্যতা এই রাজনৈতিক মাঠে, আন্দোলনের মাঠে শিক্ষার্থীদের কাছে আর নেই, এটা স্পষ্ট। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।